বাইগার নদীর তীর ঘেঁষে ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম। সেই গ্রামটির নাম টুঙ্গিপাড়া। বাইগার নদী এঁকে বেঁকে গিয়ে মিশেছে মধুমতি নদীতে। এই মধুমতি নদীর অসংখ্য শাখা নদীর একটি বাইগার নদী। নদীর দুই পাশে তাল, তমাল,
হিজল গাছের সবুজ সমারোহ, ভাটিয়ালি গানের সুর ভেসে আসে হালধারা মাঝির কণ্ঠ থেকে। আমার মন যে কাঁদে রে, কাঁদে রে, সেই জংলা বাংলা মায়ের তরে, ও তার হিজল ঘেরা খালের পথে, হিজল ঘেরা খালের পথে নদীর বালু চরে, সেই জংলা বাংলা মায়ের তরে। খোকা, সারাদিন এভাবে বৃষ্টিতে ভিজে বেড়ালে শরীর খারাপ করবে তোরে। এটা কোথায় পেলি? দালানের পাশে ঝোপের নিচে পড়েছিল, তাই তুলে নিয়ে এলাম। সারাদিন এসব বনে বাজারে ঘুরে বেড়ালো আর বৃষ্টিতে ভেজা। এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের যেতে হবে না, ঝড় থামলে তারপরে যেও। তুই যাবি? চল। একটু পরে মনে হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হবে। তুই যাবি কি করে? তোর ছাতা কই? আমার তো ছাতা নাই। ও আচ্ছা, এটা একটু ধর। ছাতাটা তুই রাখ। তুই কিভাবে যাবি? আমার লাগবে না। এই, তোমাকে এই ঝড়ের মধ্যে বাড়ি যেতে হবে না। আমি বাড়ি যাব। এরকম ঝড়ের মধ্যে আমি আগেও বাড়ি গিয়েছি, কিছুই হবে না। এই শক্ত করে ধরে বসো।
জ্বর তো বেড়েই চলেছে, গাটা আগের চেয়ে আরো গরম হয়েছে। আরেকবার কি ডাক্তারকে ডাকবেন? ওষুধ তো দিয়েছে, ওই ওষুধগুলো খাওয়াও আর একটু ধৈর্য ধরো। সকালটা হোক, আমি আবার ডাক্তার ডাকবো। ধৈর্যই তো ধরে আছি। এই যে এতটুকু একটা বাচ্চা প্রত্যেক দিন এই নদীটা একা একা পার হয়ে স্কুলে যাচ্ছে। বাপ দাদার স্কুল ছাড়া দেশে কি আর কোনো স্কুল নাই? ঠিক আছে, ওর আর স্কুলে যাওয়ার দরকার নেই। স্কুলে যাওয়ার দরকার নেই? না, ও সুস্থ হোক। সুস্থ হলে ওকে মিশন স্কুলে ভর্তি করে দেব। ও আমার সাথে গোপালগঞ্জেই থাকবে। স্কুলে পড়তে পড়তে বাবার বেরি বেরি রোগ হয় এবং চোখ খারাপ হয়ে যায়। ফলে 4 বছর লেখাপড়া বন্ধ থাকে। তিনি সুস্থ হবার পর পুনরায় স্কুলে ভর্তি হন। এই সময় আব্বার একজন গৃহশিক্ষক ছিলেন, তার নাম ছিল হামিদ মাস্টার। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বহু বছর জেল খাটেন। স্যার, আজকে আমরা সবাই মিলে চাল তুলেছি, কেউ কেউ আবার সরিষাও দিয়েছে। খুবই ভালো। তোমরা যে কাজটা করছো তার প্রতিদান তোমরা একদিন পাবে। মানুষের জীবন পরিবর্তনের থেকে বড় কোনো কাজ এই পৃথিবীতে নেই। কিন্তু স্যার, আমরা কি ব্রিটিশদের শাসন থেকে কখনো স্বাধীন হব না? অবশ্যই হব। যেদিন তোমাদের মতো ছেলেমেয়েরা নিজেদের অধিকার আদায় করতে শিখবে, যেদিন ভারতবর্ষ ওদের চেয়ে উন্নত হয়ে দেখিয়ে দেবে, সেদিন অবশ্যই আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হব। কিন্তু স্যার, সেটা হতেও তো অনেক দেরি। সময় তো লাগবেই। এই যে তোমার মতো হাজারো তরুণ যেদিন বদলে দিতে চাইবে, সেদিনই সব কিছু বদলাবে, সেদিনই আমরা মুক্ত হব। আর একটা কথা মনে রেখো, ভিত যত শক্ত হয় অট্টালিকা কিন্তু ততই মজবুত হয়। তুমি বসো, আমি দেখছি। শোনো, মুসলিম সেবা সমিতি তুমি বন্ধ হতে দেবে না। আমার বিশ্বাস তুমি চালাতে পারবে। হাত সরান, আমি এমনিতেই যাচ্ছি। এটা আমার দেশ, স্বাধীনতা চাওয়ার অধিকার আমার আছে। দেশদ্রোহী যদি কেউ হয়ে থাকে সেটা তোমরা। চুপ কর, চল আমাদের সাথে। চল চল। সবাই শোনো মন দিয়ে, আজকে সোহরাওয়ার্দী সাহেব স্কুল পরিদর্শনের জন্য আসবেন। স্কুল মেরামতের বিষয়টা আজকেই তাকে জানাতে হবে, এটাই সুযোগ। সোহরাওয়ার্দী সাহেবকে জানাতে হবে? এত বড় মানুষ কি এ প্রস্তাব দেবে কে? আমি ভাবছি কি করা যায়। এই শোনো, সোহরাওয়ার্দী সাহেব চলে এসেছেন, সবাই প্রস্তুত হও। আপনাদের স্কুল দেখে খুবই ভালো লাগলো। পড়াশোনাও তো বেশ ভালোই চলছে। অনেক ধন্যবাদ স্যার। স্কুলে কি কোনো সমস্যা আছে? না না, আপনাদের কি কিছু লাগবে? না না স্যার, সব ঠিক আছে। স্যার, আমার একটা আবেদন আছে। বলো, তোমার আবেদন শুনি। স্যার, আমাদের বিদ্যালয়ের কয়েকটা ক্লাসের ছাদ ফুটো, বৃষ্টি হলে পানি পড়ে, ঠিকমতো ক্লাস করা যায় না। আপনি একটু দয়া করে মেরামতের ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা, তোমার এটা তো আসলে আবেদন না, এটা ন্যায্য দাবি। আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, এই ছাদ যেন তাড়াতাড়ি মেরামত হয়। এদিকে এসো। তোমার নাম কি বাবা? শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে বাবা কলকাতা ইসলামিয়া কলেজে পড়তে যান। তখন বেকার হোস্টেলে থাকতেন। দুর্ভিক্ষ তো মহামারী আকার ধারণ করেছে, যার জন্য দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাচ্ছে। তবে সরকারিভাবে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল দোকান খোলা হয়েছে। যাদের সামর্থ্য আছে তারা সেখান থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করবে, আর যারা অসমর্থ হবে তাদের জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, লঙ্গরখানা খুলতে হবে প্রয়োজনীয় স্থানগুলোতে। সেখানে দিনে ন্যূনতম একবার তাদেরকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। নে ধর ধর ধর। আস্তে আস্তে আসুন। হ্যাঁ, আসুন আসুন। এ সময় তিনি ভালোভাবে আসুন। সবাই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন। হলওয়েল মনুমেন্ট আন্দোলনে জড়িয়ে পড়েন সক্রিয়ভাবে। সে সময় তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু। পাকিস্তান সৃষ্টির পর 1948 সালে আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। সরওয়ার্দী সাহেবের মতো মানুষকেও নাজিমুদ্দিন ছাড়লো না, অথচ সরওয়ার্দী সাহেব না থাকলে নাজিমুদ্দিনের অস্তিত্বই থাকতো না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো তার মুঠোয় নেওয়ার চেষ্টা করছে। ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার, সকল রাস্তাও বন্ধ করার পায়তারা করছে ওই শয়তান বেটা। অথচ এদিকে দেশে যে খাদ্য সংকটের অবস্থা তৈরি হয়েছে সেটি নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানের কাঠের পুতুল হয়ে থাকলে আর কিই বা হবে? আরে কাঠার পুতুল মানে আমাদেরকে তো মুসলিম লীগ থেকে বের করে দিল এই বদমাইশটা। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। রাজনীতিতে এমন সংকট মোকাবেলা করতে হলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আরে জনগণের জন্যই তো রাজনৈতিক দল, আর সে দল যদি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় তবে জনগণই তাদেরকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। দরকার পড়লে জনগণের সমর্থনেই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হবে। এই দেখো, বদমাশগুলো বলছে রাষ্ট্রভাষা নাকি উর্দু হবে। কি বলো? হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না। যত দ্রুত পারিস আরো কিছু লোক পাঠা। আমরা এই অল্প কয়েকজন বেশিক্ষণ টিকতে পারবো না। এই তোরা আয় আমার সাথে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম
দেশ জুড়ে আন্দোলনের চাপে আব্বা সহ অনেককেই জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়। এখন বক্তব্য রাখবেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আয়োজিত আজকের সভার সভাপতি আমাদের প্রিয় মুজিব ভাই। যা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গ্রহণ করেছে, আমাদেরও তা গ্রহণ করা উচিত। শুধু আমরা ওই সরকারি প্রস্তাবটা পরিবর্তন করতে অনুরোধ করতে পারি, এর বেশি কিছু না। যে কোনো জাতি তার মাতৃভাষাকে ভালোবাসে। মাতৃভাষার অপমান কোনো জাতি কোনো কালে সহ্য করে নাই। পাকিস্তানের সংবিধান রচনা করার সময় উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন মুহাম্মদ আলী জিন্নাহ। That is the language for intercommunication between the various provinces of the state. And that language should be Urdu and cannot be any other. The state language therefore must obviously be Urdu. Na mani na. একদিকে পশ্চিমাদের শোষণ, ওরা আমাদের ভাষা কেড়ে নিচ্ছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোষণ করছে কর্মচারীদের। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া জানিয়ে এসেছি। এবারও না মানলে আন্দোলন আরও কঠোর হবে। আমাদের আরো সোচ্চার হতে হবে। দেখো পত্রিকা কি ছাপিয়েছে, ওরা আমাদের 27 জনকে রাস্ট্রিকেট করেছে। আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সরকার থেকে বলা হয়েছিল, যদি ভবিষ্যতে শেখ মুজিব রাজনীতি করবে না এই মর্মে মুচলেকা লিখে দেয় তবেই তাকে মুক্তি দেয়া হবে। কিন্তু আব্বা সে মুচলেকায় স্বাক্ষর দিতে সম্মত হননি, তাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবন রাস্ট্রিকেট করা হয়। আমার মন যে কাঁদে রে, কাঁদে রে, সেই জংলা বাংলা মায় তরে ও তার হিজল ঘেরা খালের পথে, হিজল ঘেরা খালের পথে নদীর বালু চরে, সেই জংলা বাংলা মা। ঢাকায় পড়তে না চাও বিলেত যাও, সেখান থেকে বার অ্যাট ল ডিগ্রিটা নিয়ে এসো। দরকার হলে আমি আমার জমি জমা বিক্রি করে তোমাকে টাকা দেব। এখন বিলেত গিয়ে কি করব? তাছাড়া অর্থ উপার্জন করাও আমার পক্ষে সম্ভব না। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম সেটা তো আর হলো না। স্বাধীন হবার পর দেখি তার উল্টো হয়েছে। ওরা বিনা বিচারে রাজনৈতিক কর্মীদের জেলে বন্দি করে রেখেছে। কলকারখানা সহ যা কিছু আছে ওরা সব কিছু করেছে পশ্চিম পাকিস্তানে। এমনকি রাজধানী সহ যা কিছু আছে
সব কিছুই হবে পশ্চিম পাকিস্তানে। পূর্ব বাংলার কি কিছুই থাকবে না, শুধুমাত্র শোষিত হওয়া ছাড়া? আমাদের জন্য তোমার কিছু ভাবতে হবে না। তুমি বিবাহ করেছো, তোমার একটা মেয়ে আছে, আর একটা সন্তান আসছে, তার জন্য তো তোমার কিছু ভাবতে হবে। আপনি তো আমাদের জন্য জমি জমা যথেষ্ট পরিমাণে করেছেন। যদি কিছু করতে না পারি তবে বাড়ি চলে আসব। অন্যায়কে তো আর এভাবে প্রশ্রয় দেওয়া যায় না। আর দেশের এই অবস্থায় আমি নিজের কথা কিভাবে চিন্তা করি? আচ্ছা বাবা, তুমি যে দেশে আছো, দেশে থেকেও তো তুমি নিজের বাড়িতে আসছো না। রেনুর কথাও তো তোমার একবার ভাবা উচিত, তাই না? মেয়েটা একা একা থাকে, কত কষ্ট করে। না ঘুমিয়ে এত রাতে এখানে একা একা বসে আছো যে? আমাকে ডাকলেও তো পারতে। তুমি ঘুমাচ্ছিলে, তাই আর তোমাকে ডাকিনি। তুমি আবার এই অবস্থায় উঠে এলে কেন? পাশ ফিরে দেখি তুমি নেই, দরজাটাও খোলা। ঘুম আসছিল না, তাই এখানে এসে একটু বসলাম। সবসময় তো আর আসতে চাইলেও পারি না। এভাবে পালিয়ে আর কতদিন? পালাতে তো আর চাই না। আমার জন্য তোমাদের অনেক কষ্ট হচ্ছে। না, অন্তত এই সময়টায় যদি পাশে থাকতে ভালো লাগতো। তোমারও অসীমে প্রাণ মন দোয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণ মন দোয়ে, যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই। তোমার অসীমে প্রাণ মন দোয়ে, যত দূরে আমি ধাই। গোয়েন্দারা আমার পিছু লেগেছে। হয়তো কিছুদিনের মধ্যেই গ্রেফতার হব। এভাবে পালিয়ে থেকে আর কতদিন? আমি ভাবছি আরমানিটোলা ময়দানে একটা সভা ডেকে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো বলবো। আশা করছি গ্রেফতারও হব।
এবার গ্রেপ্তার করলে কিন্তু তোমাকে আর সহজে ছাড়বে না। জেলের ভয় আমি পাই না, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো কিছু অর্জন করতে হলে কিছু তো ত্যাগ করতে হবেই। যা হবার তাই হবে। আর আমি না থাকলেও এদেশের মানুষ তো আছে, তারাই কিছু একটা করবে। এদিকের বিষয়টা আমি দেখছি, তুমি সাবধানে থেকো। ভেতরে আসুন। কয়েকদিন যাবৎ আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বসুন। এখন কটা বাজে? বেলা 2টো। কিছু খেয়ে নেওয়া দরকার। খাবার আনতে পাঠিয়েছি। আগে কিছু খাই, তারপর না হয় যাওয়া যাবে। ঊনিশশো সাল থেকে 1952 সাল পর্যন্ত আব্বাকে এক নাগারে 3 বছর বন্দি করে রাখা হয়েছিল। আব্বা ভাষার জন্য কারাগারে বসে শুরু করেছিলেন আমরণ অনশন। আব্বা তোমার হাতটা দাও তো। এগুলো কোথায় পেয়েছো? ওই যে ওদিক থেকে এনেছি। এসো, কোলে বসো। কামাল ওখানে কি করে? ওর তো সারাদিন ফড়িং ধরার নেশা। আমি ওকে ডেকে নিয়ে আসি। আচ্ছা, যাও। চল আব্বার কাছে যাই। হাসপা ওনাকে আব্বা ডাকো কেন? উনি তো আমাদের আব্বাই হয়, আব্বাকে তো আব্বাই ডাকবো। হাসপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। যেদিন কামাল আব্বাকে আব্বা ডাকার অনুমতি চেয়েছিল, সেদিন আমি সঙ্গে সঙ্গে ওকে আব্বার কাছে নিয়ে যাই। আব্বা ওকে কোলে তুলে নিয়ে অনেক আদর করেন। কামালের সেই কথা আজ যখন মনে পড়ে তখন চোখের পানি ধরে রাখতে পারি না। আজও নেই,
আমাদের আব্বা বলে ডাকারও কেউ নেই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমারই অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন জানিলে খারাবে, মরণে হারায় তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত, ধূপেরই মতো যেন মরণের সুখে, তোমার জীবন তুমি দিলে হাসি মুখে, এ কথা কখনো যেন না ভুলে যাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো